কে জিতবে আজকে, হায়দ্রাবাদ নাকি রাজস্থান? দুটা দলই কিন্তু শক্তিশালী দল, দুটা দলই কিন্তু তাদের আগের ম্যাচ জয়লাভ করছে, দুটো দলের কিন্তু জয় খুবই প্রয়োজন। সবচেয়ে মজার কথা কি, এই দুটো দল কিন্তু টুর্নামেন্টে আগে একটা ম্যাচ খেলছে। ওই ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু রাজস্থানকে মাটিতে শুয়ে দিয়েছিল। কারণটা কি, ওই ম্যাচে কিন্তু ঈশান কিষান ভালো খেলতে পেরেছিল, এমনকি দলের রান 212-তে গিয়েছিল, কিন্তু রাজস্থান কিন্তু কোনো ধরনের ভালো খেলাই খেলতে পারেনি। মনে পড়ে কি আপনাদের প্রফুল হিংরে, যে কিনা প্রথম ম্যাচেই দুর্দান্ত একটা ছন্দ দেখাতে পারছিল, প্রথম ওভারে 3 উইকেট, এর পরের ওভারে আরেক উইকেট, সাকিব হাসান 4 উইকেট, এই দুজন মিলে 8 উইকেট নিতে পারছিল। এই কারণে কিন্তু খেলা একবারে শেষ হয়ে গেছিল। আপনি যদি রাজস্থানের ওই দিনে ব্যাটিং অর্ডার দেখেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কারণ কি, প্রথম 5 জনে 5 রান নিতে পারছে, ভাই মাথা নষ্ট করার মতো। 3টার দাগ, শুধুমাত্র রান পারাক 5 বলে মনে হয় 4 রান নিতে পারছিল, জয়সওয়াল 1 রান নিতে পারছিল। এর মাঝখানে যে সকল ব্যাটসম্যান নামছে সবাই একটা করে 0 করে আউট হয়ে গেছে, সেটা ভুবনেশ্বর বংশী হোক, সেটা ধ্রুব জুরেল হোক, এমনকি সেটা ডুয়েন প্রেটোরিয়াস হোক, সাউথ আফ্রিকান ব্যাটসম্যান হোক। ওই দিনের কথায় মনে পড়ে কি আপনাদের, ওই ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে যে আজকে কোন ব্যাটসম্যান বেশি রান করতে পারে, কোন ব্যাটসম্যানের মাঝখানে অভিষেক শর্মা কি ভালো খেলবে নাকি ভুবনেশ্বর বংশী ভালো খেলবে। এই দুজনের মাঝখানে একটা হেড টু হেড প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছিলাম, কে আজকে বেশি রান করতে পারে, কে আজকে বিধ্বংসী করতে পারবে। কিন্তু কপাল কি খারাপ দেখেন, দুজনে কিন্তু প্রথম বলে আউট হয়ে গেছেন। দুজনেই প্রথম বলে আউট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করছিলেন, ভাই আপনি না বলছিলেন যে তারা খুব ভালো খেলবে। ভাই আমি নিজেও লজ্জায় পড়ে গিয়েছিলাম, এটা কি হইলো, অভিষেক শর্মা নয় প্রথম বলে আউট হয়ে গেছেন, তাই বলে কি ভুবনেশ্বর বংশী আউট হয়ে যাবেন? এটাই ভাই খেলার নিয়ম, ভাই কিছুই করার নেই। এখন দুটা দলই কিন্তু ছন্দে আছে, আপনি খেয়াল করে দেখেন হায়দ্রাবাদ যেদিকে প্রথম দিকে টুর্নামেন্টে অফ ফর্মেট ছিল বলারদের কারণে, কারণটা কি তাদের দলের যে সকল বলার তারা খেলেছিল তারা কিন্তু ওই ধরনের ছন্দে ছিল না, কিন্তু কয়েকটা ম্যাচ ধরে কিন্তু ভালো তারা বল করতে পারতেছে, এমনকি উপর থেকে তাদের ব্যাটসম্যানরা কিন্তু রান করতে পারতেছে। রান শুধু করতে পারতেছে না, আপনি যদি টুর্নামেন্টের ইতিহাস টান দেন, এবছরের ইতিহাস টান দেন, অভিষেক শর্মা অরেঞ্জ ক্যাপ হোল্ডার, এমনকি দ্বিতীয় পজিশনে আছেন হেনরি ক্লাসেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে কিন্তু আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অন্যদিকে যদি আপনি রাজস্থানের দিকে আসেন, জয়সওয়ালের রান সম্ভবত 254, 250-এর কাছাকাছি, 250-এর উপরে হতে পারে, এমনকি ভুবনেশ্বর বংশীর তারও রান কিন্তু 250-এর কাছাকাছি বা 250-এর উপরে হতে পারে। অন্যদিকে আপনি যদি নিচের দিকে বোলিংয়ে আসেন, আপনি মালিঙ্গার উইকেট কিন্তু 12টা, এমনকি মাদুসংখ্যা নতুন করে যুক্ত হয়ে গেছেন, প্রফুলিঙ্গা আছেন কিংবা সাকিব হাসান আছেন, তারা কিন্তু ভালো বল করতে পারতেছেন। হাঁসদুবে উইকেট আছে 8টা। সুতরাং বুঝতেই পারতেছেন। অন্যদিকে যদি আপনি রাজস্থানের দিকে আসেন, যে ব্যক্তি প্রথম বলে উইকেট নিতে পারতেছেন, সেটা কিন্তু এখন মানুষ প্রশ্ন করে আজকের ম্যাচে কি জফরা আর্চার কি প্রথম বলে উইকেট নিতে পারবেন? সুতরাং বুঝতেই পারতেছেন তার কাছে কিন্তু 12টা উইকেট রয়েছে, তার সতীর্থ বলার তাকে যে সঙ্গ দিতে পারতেছে নন্দী বার্গার, তার কাছে আছে সম্ভবত 11টা উইকেট, এমনকি আরেকজন বলার রয়েছেন তার কাছেও রয়েছেন রবি বিষ্ণু 8টা বা 9টা উইকেট। এই দলের মাঝখানে যে ধরনের উইকেট আছে, উপর দিকে তারা রান করতে পারতেছে, এই দলটা কিন্তু আপনি শুরু করে দেখতে পারতেছে না। কিন্তু আগের যে ম্যাচে রাজস্থান যে ধরনের খেলা খেলছে, মনে হয় না যে তারা ম্যাচ জিততে পারবে, কিন্তু লখনউ সুপার জায়ান্টস অতিরিক্ত দুর্বল দল বলে হয়তো বা তারা ম্যাচটা হেরে গেছে। আপনি খেলা চিন্তা করে দেখেন, 160 রানের খেলায় বা 159 রানের খেলায় যদি আপনি 40 রানের ব্যবধানে জয়লাভ করতে পারেন, তাইলে আপনি কোন ধরনের ভালো বোলিং করছেন কিংবা বিপক্ষ দল কোন ধরনের বাজে ইনিংস খেলছেন। একটা সময় কিন্তু মনে হচ্ছিল না যে রান এত পরিমাণ যেতে পারবে, কিন্তু ডুয়েন ফেরোরা সেই সাথে রবীন্দ্র জাদেজা লাস্টের দিকে লাস্ট ওভারে যে একটা ইনিংস খেলতে পারছেন, লাস্ট বলেই ওভারই মনে হয় তিনি প্রায় 20 রানের কাছাকাছি নিতে পারছেন। এর বদলতে কিন্তু রান কিন্তু 159-এ যায়। এর পরবর্তীতে যখন তারা ব্যাটিং করতে আসলো লখনউ সুপার জায়ান্টস, তারা দেখাই দিল কি কারণে এবছর তারা চরমভাবে ব্যর্থ। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু দিল্লির প্যাড খুলে রাখছিল, মনে পড়ে কি আপনাদের, যে দিল্লি শক্তিশালী দল, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু দিল্লি কিন্তু একবারও ম্যাচে আসতে পারে না। কারণটা কি, ওই দিন কিন্তু তারা দুর্দান্ত খেলতে পারছে। কিভাবে আপনি খেয়াল করে দেখেন, অভিষেক শর্মার 135 রান, টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। যে ব্যক্তিকে আপনারা অপেক্ষা করতেছিলেন যে যার বলে ব্যাট লাগতেছে না, তিনি কিন্তু দুর্দান্ত সেঞ্চুরি করতে পারছেন। এমনকি নিচের দিকে যখনই হেনরি ক্লাসেন নামলেন, প্রথম বল থেকে কিন্তু 4 ছক্কা মারতে শুরু করলেন। মিডল ফেজে যারা আছে, ঈশান কিষানের কথা বলেন, তিনি একটু ভালো খেলছেন। উপরে তাবেসের ওই ধরনের ছন্দ নাই, কিন্তু প্রত্যেকটা ম্যাচে না তিনি স্টার আনতে পারতেছেন, এটা একটা পজিটিভ দিক। কোন সময় যে তিনি জ্বলে উঠবেন সেটা কিন্তু আমরা সবাই কিন্তু অপেক্ষায় আছি। আজকে যদি আপনি খেয়াল করে দেখেন, এই দলটা মাঝখানে কিন্তু তেমন ধরনের কোনো পরিবর্তন আসবে না সানরাইজ হায়দ্রাবাদ, কারণ কি তারা উইনিং মোমেন্টামে আছে। উইনিং মোমেন্টামে কেন আছে, দলের বলারগুলোকে যখন তারা পরিবর্তন করলো, এটি আমার একমাত্র কারণ। আপনি খেয়াল করে দেখেন, যখন হর্ষদ প্যাটেল, জয়দেব উনাদকাদ বল করতেছিল, মনে হচ্ছিল তারা নিজের দলের জন্য বল করে না, তারা বিপক্ষ দলের জন্য বল করে। যখনই এই দুইটাকে বাতিনবালকে বাদ করে দেওয়া হলো, তখন কিন্তু দলের চেহারা কিন্তু পাল্টে গেছে। আজকে দলটা কিরকম হতে পারে ভাই, দলের মাঝখানে ব্যাটিং অর্ডারে তো ধরার কোনো চান্স নেই। খেয়াল করে দেখেন, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, সালিল আরোরা, অনিকেত বর্মা, এই যে 7 জন প্রপার ব্যাটসম্যান হয়ে গেল। কিন্তু 8, 9, 10, 11 4 জন বলারের পালা,
10 আর 11 দিয়ে শুরু করি। 10 নম্বরে মাদুসাঙ্কা, 11 নম্বরে মালিঙ্গা, 9 নম্বরে প্রফুল হিঙ্গে কিংবা সাকিব হাসান, হয়তো বা সাকিব হাসানের সুযোগ বেশি হতে পারে কিংবা প্রফুল হিঙ্গেকেও খেলাতে পারে, কারণ কি প্রফুল হিঙ্গে আগের দিন তাদেরকে একদম শোয়া দিয়েছিল, যদি ওই কারণে যদি তাকে সুযোগ দেওয়া হয়, আদারওয়াইজ অন্য কোনো কারণ তো নাই। এছাড়া তাদের সাথে শিবাঙ্গ কুমার রয়েছে, শিবাঙ্গ কুমারও কিন্তু 8 নম্বরে ভালো বোলিং করতে পারে, টুকটাক ব্যাটিংও করতে পারতেছেন। ইম্প্যাক্ট সাব হিসেবে দলের সাথে যুক্ত থাকতে পারবেন হার্ষ দুবে, এই বলারটাকে কিন্তু আপনি ছোট করে দেখতে পারতেছেন। তবে রাজস্থান টিম কিন্তু সবচেয়ে ব্যালেন্স টিম আফটার দিল্লি, খাতা কলম সেটাই কিন্তু মনে হয়, কিন্তু তারা পারফরমেন্স দিতে পারতেছে না। আপনি খেয়াল করে দেখেন তাদের যাত্রা কিন্তু ভালো হয়েছিল, 4টা ম্যাচ খেলে তারা 4টা ম্যাচ জয়লাভ করতে পারছিল, কিন্তু টুর্নামেন্টে মাঝপথে এসে তাদের অবস্থা কিরকম হয়ে গেছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তারা কি জিতবে নাকি হারবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারতেছে না। এটার পেছনে একটা মেইন লজিক কি, তাদের মিডল অর্ডার বলতে কিছুই নেই। এখন কিন্তু সবাই বলতেছে গুজরাটের পরে এই দলটাকে সবচেয়ে হালকা ভাবে নেওয়া যায় কোন প্রেক্ষিতে, যদি আপনি উপর থেকে 2 থেকে 3টে উইকেট যদি টপ টপ করে ফেলে দিতে পারেন, সেটা ভুবনেশ্বর বংশ হোক, জয়সওয়াল হোক, রায়ান পারাক হোক কিংবা ধ্রুব জোহর হোক, তখন কিন্তু নিচের দিকে শেরমন হেটমেয়ার, ডেভন ফেরোরা, রবীন্দ্র জাদেজা কিন্তু হয়তোবা টুকটাক রান করতে পারে, ওই ধরনের ফ্লারিশিং কিন্তু খেলা কিন্তু তার খেলতে পারে না। এটা কিন্তু পরীক্ষিত, এমনকি প্রমাণিত। খেয়াল করে দেখেন, যদি আজকের ম্যাচে তারা ভালো কিছু করতে চায়, আমি বলতে চাই শেরমন হেটমায়ারকে আপনারা 3 নম্বর পজিশনে পাঠান, ধ্রুব জোহর 3 নম্বর পজিশনে ভালো ব্যাটিং করতে পারতেছেন না, তাকে 5 নম্বরে পাঠান কিংবা 6 নম্বরে পাঠান। এটা একটা ম্যাসিভ কল হতে পারে, কারণ কি আমরা কিন্তু বিশ্বকাপের মঞ্চে দেখছি ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেরমন হেটমায়ার কিন্তু 3 নম্বর পজিশনে দুর্দান্ত খেলতে পারতেন। আপনি যদি এক নজরে এই দলকে একটু সাজানোর চেষ্টা করেন, উপরে জয়সওয়াল, ভুবনেশ্বর বংশী, যদি এই দুজন একটু খেলতে পারে ভাই, আজকে সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু খবর আছে। আর অন্যদিকে যদি ট্রাভেসের অবশ্যই সময় একটু খেলতে পারেন কিংবা ঈশান কিষান খেলতে পারেন, হেনরি ক্লাসে খেলতে পারেন, তাহলে কিন্তু রাজস্থানের খবর আছে। দুই দলের কাছে কিন্তু এই ধরনের বিস্ফোরক ব্যাটসম্যান আছে যে বলতে পারে যদি আমি খেলতে পারি তাহলে তোমার খবর আছে, তারা বলতে পারে আমরা খেলতে পারলে তোমাদের খবর আছে। সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না। এখন যদি রাজস্থান টিমটাকে একটু সাজানোর চেষ্টা করি, জয়সওয়াল, তারপরে ভুবনেশ্বর বংশী, 3 নম্বরে শেরমন হেটমায়ার, 4 নম্বরে দলের ক্যাপ্টেন রায়ান পারাক, 5 নম্বরে আমি ধ্রুব জোহরকে জায়গা দিচ্ছি, 5 নম্বরে ধ্রুব জোহর, 6 নম্বরে ডেভন ফেরোরা, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা। দল কিন্তু মোটামুটি ব্যালেন্স দেখা যাচ্ছে। 8 নম্বরে জফরা আর্চার, যে কিনা প্রথম বলে এবছর উইকেট নিতে পারতেছেন, এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট ভাই। গত ম্যাচেও কিন্তু তিনি 3টে উইকেট নিতে পারছেন, এমনকি নন্দী বার্গার ভালো সঙ্গ দিতে পারতেছেন। এর আগের ম্যাচে তিনি 2টা উইকেট নিয়েছেন। এই দুজন মিলে যদি 5টা উইকেট যদি টপ অর্ডার থেকে বা একটা দল থেকে ফেলে দেয়, তখন বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু মোটামুটি ভালো। তাইলে 7, 8, 9 কিন্তু হয়ে গেছে। 10 নম্বরে রবি বিষ্ণুই, 11 নম্বরে তুষার দেশপান্ডে কিংবা ব্রিজেশ শর্মা, 12 ম্যান হিসেবে আপনি যে কোনো বলারকে নিতে পারতেছেন। তাদের কাছে কিন্তু অনেকগুলো দেশি বলার রয়েছে, সুতরাং বুঝতেই পারতেছেন এভাবে কিন্তু হিসাব করলে এই দলটা কিন্তু খারাপ না। কিন্তু ওই যে উপর থেকে যদি কোনো কারণে ভবিষ্যতের বংশী জয়সওয়াল আউট হয়ে যায়, তখন কিন্তু আর রান করতে পারতেছে না। কিন্তু হঠাৎ করে যে সানরাইজ হায়দ্রাবাদ জ্বলে উঠলো, এই জ্বলে ওঠা দেখে আপনাদের কেমন লাগতেছে? 7টা ম্যাচের মাঝখানে তারা মনে হয় 4টা ম্যাচ জয়লাভ করছে, আজকে যদি তারা কোনো কারণে জয়লাভ করে, তারা কিন্তু পয়েন্ট টেবিলে আর একটু উপরে চলে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন, আজকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে এই দুটো দলের মাঝখানে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি, গত ম্যাচের ন্যায় আমাকে এখনো বলতে হচ্ছে গত ম্যাচে যেহেতু সানরাইজ হায়দ্রাবাদ জয়লাভ করছে, তারা জানে হায়দ্রাবাদ যে রাজস্থানের দুর্বলতা কোন জায়গায়। হয়তো বা প্রফুল হিংরেকে আমরা দেখতে পেতে পারি। আগের ম্যাচে কিন্তু আমরা দেখে নাই সাকিব হাসান খেলছিল, যেহেতু প্রফুল হিংরে এর আগের দিন মানে এর আগের ম্যাচে তাদের সাথে প্রথম ওভারে 3টে উইকেট ফেলে দিতে পারছিল, আজকের ম্যাচে হয়তোবা তাকে আমরা দেখতে পারি। এমনকি হয়তোবা সানরাইজ হায়দ্রাবাদ বাজিবাদ করলেও করতে পারে, কারণটা কি তাদের কাছে কিন্তু ওই ধরনের বলার আছে, ওই ধরনের ব্যাটসম্যান আছে, একটা ব্যালেন্স টিম। কিন্তু এখন আপনি যখন একটা উইনিং মোমেন্টামে যাবেন, তখন কিন্তু আপনার দুর্বল বলারও কিন্তু শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, কারণটা কি তিনি তো ভালো বল করতেছে। এইটাই হচ্ছে আইপিএল এর সৌন্দর্য, এমনকি কনফিডেন্সের মাত্রা। আপনার কনফিডেন্স যখন হাই থাকবে, আপনি ধরতে পারবেন যে বিপক্ষ দলকে কিভাবে আপনি বল করলে, কিভাবে ব্যাট করলে বা কোন ধরনের পরিকল্পনা করলে তারা গর্তে পড়ে যেতে পারে কিংবা আপনি জয় হতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। বিদায় নিলাম আজকে।